একাদশ শ্রেণীর প্রিয় নবীন শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। আজকে পদার্থবিজ্ঞান ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মার্শিয়া আক্তার, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগে আমি কর্মরত আছি। আর তোমাদের সাথে যদি সময়টা স্বাভাবিক হতো তাহলে আসলে তোমাদের সাথে কলেজে শ্রেণীকক্ষে আমাদের দেখা হতো। আমি জানি যে তোমরাও সবাই শ্রেণীকক্ষে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে আছো, কারণ আসলে নতুন কলেজে উঠেছো। কলেজের যে একটা ক্লাসে যেতে, নতুন নতুন বন্ধু পেতে, টিচারদের সাথে পরিচিত হতে পারতে, সেই সময়টা তোমরা মিস করছো। এবং আমিও তোমাদেরকে অনেক মিস করছি, কারণ হচ্ছে তোমাদের এই উজ্জ্বল উচ্ছল মুখগুলো দেখতে আমার অনেক ভালো লাগে। তোমরা নতুন যখন কলেজে আসো তখন যে একটা প্রাণ শক্তি নিয়ে আসো, সেটা দেখতে খুব ভালো লাগে। সেই মুখগুলোকে আসলে অনেক মিস করছি। তারপরেও কিছু করার নাই, যেহেতু এখন সময়টা স্বাভাবিক নয়, কাজে যেভাবে চলছে আমাদের সেভাবেই ক্লাসগুলোকে চালিয়ে নিয়ে যেতে হবে এবং এভাবে আমরা যতটুকু পারি এখান থেকে আমরা সর্বোচ্চটা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর অধ্যায় নিয়ে আলোচনা করব। আমি মূল আলোচনায় যাওয়ার আগে কিছু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। যেমন তার মধ্যে হচ্ছে যে আমাদের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষকদের সাথে তোমাদের সেভাবে এখনো পরিচয় হয়নি। তোমরা শুধুমাত্র আমাদের বিভাগীয় প্রধান স্যারের ক্লাসটা পেয়েছো, ডক্টর মুজিবুল হায়দার চৌধুরী স্যার। উনি আমাদের বিভাগীয় প্রধান এবং সহযোগী অধ্যাপক হিসেবে উনি কর্মরত আছেন। আমি আমার পরিচয় দিলাম, মার্শিয়া আক্তার, সহকারী অধ্যাপক হিসেবে আমি কর্মরত আছি। আমাদের আরো 3 জন শিক্ষক আছেন, অর্থাৎ আমরা বিভাগে মোট 5 জন শিক্ষক কর্মরত আছি। তার মধ্যে আমাদের জনাব ফারুক আহমদ আছেন, উনি সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। জনাব ফরিদা ইয়াসমিন, তিনি প্রভাষক হিসেবে কর্মরত আছেন। এবং জনাব সাইফুল ইসলাম সরকার, তিনি প্রদর্শক হিসেবে কর্মরত আছেন। সাইফুল ইসলাম সরকারের সাথে তোমাদের ব্যবহারিক ক্লাসে দেখা হবে, আর বাকি 4 জন শিক্ষক আমরা ক্লাসগুলো পরিচালনা করব। আচ্ছা, এখন দেখো, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের বইটা হয়তো তোমরা অনেকেই কিনে ফেলেছো। আমি কমেন্টে দেখেছি তোমরা অনেকেই লিখেছো যে তোমরা বইয়ের নাম জানতে চাচ্ছ। আসলে এখন অনেক ভালো ভালো বই বাজারে আছে, তুমি তোমার পছন্দ মতো যে কোনোটাই কিনতে পারো। একদম ওরকম ফিক্স করে কোনো বইয়ের কথা আমরা বলতে চাচ্ছি না, কারণ বেশ কিছু ভালো বই আসলে বাজারে আছে। বেসিক জিনিসগুলো সবগুলোতেই একই রকম। তুমি যদি বেশ কিছুদিন ক্লাস করো তাহলে আসলে বইগুলো সম্পর্কে তুমি গেলে কিছুটা উল্টালে বুঝতে পারবে। আর আমার যেটা মনে হয় যে একটা বই নয়, তোমরা চেষ্টা করবে প্রত্যেকে একাধিক বই কেনার, তাহলে তুমি আরো ভালোভাবে বিষয়গুলোকে আয়ত্ত করতে পারবে। কারণ হচ্ছে যে আসলে এক এক বইয়ে এক একটা জিনিস হয়তো ভালো থাকে। তারপরেও আমি কিছু নাম বলছি, তোমরা এমন নয় যে এখান থেকে কিনতে হবে, এরকমও নয়। বেশ কিছু ভালো বই আসলে আছে, তুমি তোমার ইচ্ছা মতো কিনতে পারো। যেমন ডক্টর আলিয়াসপুরের বই আছে, গোলাম হোসেন প্রামাণিক আছে, তারপরে এটিএম শামসুর রহমান শেলু, ওনার বই আছে। রমা বিজয় সরকারের বই কিনতে পারো। আমির হোসেন খান আছে, শাহজাহান তপন আছে। বেশ কিছু বললাম যে আরো আমার এই মুহূর্তে অতটা মনে পড়ছে না, বেশ কিছু ভালো বই আছে, তোমরা চাইলে যে কোনোটাই আসলে কিনতে পারো। আর ক্লাসেও আমরা ফিক্স করে নির্দিষ্ট কোনো একটা বই থেকে আসলে পড়াবো না, তো কাজেই তুমি তোমার সুবিধা মতো একের অধিক বই কিনলে সেটা বেটার হয়। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান প্রথম পত্র বইটা তুমি হয়তো কিনেছো, দেখেছো যে সেখানে 10টা অধ্যায় আছে। তার মধ্যে প্রথম অধ্যায় হচ্ছে ভৌত জগৎ ও পরিমাপ। তো ভৌত জগৎ ও পরিমাপটা আসলে অনেকটা থিওরিটিক্যাল, এখানে খুব বেশি গাণিতিক বিষয়গুলো আলোচনা করা নেই। গাণিতিক কথাটা কেন আসলো, কারণ ফিজিক্সের সাথে গণিত আসলে অঙ্গাঙ্গি ভাবে জড়িত, একটাকে ছাড়া আরেকটা চলতে পারবে না। তো কাজেই গণিত ফিজিক্সের সাথে জড়িয়ে আছে। আমি এই অর্থে বললাম যে প্রথম অধ্যায় আসলে সেই অর্থে গাণিতিক ভাবে ফর্মুলা বা এরকম কমই আছে। আর প্রথম অধ্যায় থেকে যেটা হয় সেটা হচ্ছে এখান থেকে সৃজনশীল প্রশ্ন হয় না, এখান থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন হয় এবং বেশ কিছু ওই যে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন এখানে আছে, যেটা তোমাদের পড়তে হবে। তো আমাদের পরবর্তী ক্লাসে জনাব ফারুক আহমেদ স্যার তোমাদের প্রথম অধ্যায়টা নিয়ে আলোচনা করবেন। আচ্ছা,
এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করব। আমি আরেক কিছু টপিক নিয়ে আলোচনা করব, কারণ আমাদের বিভাগীয় প্রধান স্যার দ্বিতীয় অধ্যায়টা শুরু করেছেন, উনি কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। আমি এখন তোমাদের আরো একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে প্রশ্নের ধারা বা টাইপটা হয়তো তোমরা দেখেছো, তারপরেও যখন ক্লাসগুলো চলে তখন কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করি, আমরা ক্লাসে এই বিষয়গুলো নিয়ে কথা বলি। তাই আমার মনে হলো যে আমি একটু এই বিষয়টা নিয়ে তোমাদের কথা বলে নিই। সেটা হচ্ছে যে প্রশ্নের টাইপ হচ্ছে, তোমরা হয়তো দেখেছো যে এখানে 8টা সৃজনশীল প্রশ্ন থাকে, যেখান থেকে তোমাকে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আর 25 নাম্বারের যে এমসিকিউ টাইপ প্রশ্ন হয় সেখানে কোনো অতিরিক্ত থাকে না প্রশ্ন, অর্থাৎ 25টা প্রশ্ন থাকবে, তোমাকে 25টা প্রশ্নেরই অ্যান্সার করতে হবে। তার মানে প্রত্যেকটা অধ্যায়ে আসলে তোমাকে সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে, কারণ এমসিকিউ গুলো প্রত্যেকটা অধ্যায়ে অর্থাৎ 10টা অধ্যায় কভার করেই কিন্তু আসে, এবং তুমি জানো না যে ঠিক কোন টপিকটা থেকে পড়লে আসলে তুমি এমসিকিউ টাইপ গুলো পাবে। তো কাজেই তোমাকে প্রত্যেকটা অধ্যায় সমান গুরুত্ব দিয়ে পড়তে হবে। এবং সাথে সাথে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে তুমি পরবর্তীতে যখন বিভিন্ন ভর্তি পরীক্ষায় অবতীর্ণ হবে তখন কিন্তু পুরো বইটা সম্পর্কে তোমার খুব ভালো দখল থাকতে হবে। কাজে এরকম এখন থেকেই করো না যে 5টা সৃজনশীল প্রশ্ন পড়তে হবে, অ্যান্সার করতে হবে জন্য আমি কিছু অধ্যায় সিলেক্ট করে নিলাম এবং সেগুলোকে আমি বেশি গুরুত্ব দিলাম। এটা কখনোই করতে যেও না, তাহলে তুমি বিপদে পড়ে যাবে। কারণ উচ্চ মাধ্যমিকের উপরে কিন্তু তোমার পরবর্তী যে শিক্ষা জীবনটা সেটা অনেক অনেক অংশে নির্ভর করছে। তো কাজে এখানে কোনো রকম তুমি যদি ফাঁকি দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু ভবিষ্যতে তুমি একটা বিপদে পড়ে যাবে। কাজে আমি আশা করব প্রথম থেকেই তোমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ক্লাসগুলো দেখে যাবে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যে টপিকগুলো যে সাবজেক্টেরই পড়ানো হচ্ছে সেটাকে সমান গুরুত্ব দিয়ে পড়ার চেষ্টা করবে। আর যদি প্রথম থেকে একটু গুছিয়ে পড়ো তাহলে আসলে খুব কঠিন কিছু নয়। মানে অনেকেই বলে যে ফিজিক্স কঠিন লাগে, এটা স্টুডেন্টরা অনেকেই বলে যে ফিজিক্স কঠিন মনে হয়, কিন্তু আমার যেটা মনে হয় তুমি যদি রেগুলার স্টুডেন্ট হও, তুমি যদি রেগুলার পড়াশোনাটা করো, সাথে সাথে প্রতিদিনের পড়াটা যদি তুমি শেষ করে ফেলো, বা তোমার যেখানে পুরোনো জিনিসটা তুমি ভুলে যাচ্ছ, যেটা তোমার কঠিন মনে হচ্ছে, সেটা তুমি কিছুদিন পরপরই একটু চোখ বুলিয়ে নিলে, এভাবে যদি তুমি যাও তাহলে কিন্তু বিষয়টা মোটেই কঠিন নয়। এটা আয়ত্ত করা এত কঠিন নয়, তুমি যদি একটু সময় দাও। আর যদি প্রথমেই মনে করো যে আমার কঠিন লাগছে, আমি ছেড়ে দিলাম, ভালো লাগছে না, পরে দেখবো, তাহলে কিন্তু আর সেটা কখনোই কভার করতে পারবে না। তো কাজে আশা করি তোমরা সমান গুরুত্ব দিয়ে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়গুলোকে পড়ার চেষ্টা করবে। আর আরেকটা বিষয়, আমার গাইড গ্রুপে সায়েন্সের 1001 থেকে 1030 পর্যন্ত মেয়েরা আছে। আমি ম্যাক্সিমাম সবার সাথে আমি কথা বলেছি, 29 জনের সাথে আমি কথা বলতে পেরেছি। শুধু 1019 যে সম্ভবত নাইমা শফিক, এই মেয়েটির যে মোবাইল নাম্বার দেয়া সেটা কিন্তু আমি বন্ধ পাচ্ছি। আমি কয়েকবারই ফোন করেছি কিন্তু আমি তার সাথে কথা বলতে পারিনি। তো যদি নাইমা শফিক তুমি ক্লাসটা করে থাকো বা করছো এরকম হয়, তাহলে আমি আশা করব তুমি আমার নাম্বারটা নিয়ে আমার সাথে যোগাযোগ করবে, কারণ তোমার যে নাম্বারটা দেয়া আছে সেটা কিন্তু আমি বন্ধ পেয়েছি, আমি ওইটা পাইনি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে দেখো আমরা ভেক্টরের একটা টপিক নিয়ে আজকে আলোচনা করব। তোমরা প্রথম ক্লাসে জেনেছো যে ভেক্টর কি, তাই না? আমরা কিন্তু এতদিন জানতাম যে রাশি কি দুই রকম, জানি যেটা, সেটা হচ্ছে একটা স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি যেটাকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করলে প্রকাশিত হয় সেটি হচ্ছে স্কেলার রাশি, আর ভেক্টর রাশি হচ্ছে যাকে শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করলে প্রকাশিত হয় না, অর্থাৎ এটাকে প্রকাশ করার জন্য দিকেরও প্রয়োজন হয়, সেটি হচ্ছে ভেক্টর রাশি। যেমন তোমার স্কেলার রাশির মধ্যে আছে দৈর্ঘ্য, তারপরে ভর, এগুলো সব হচ্ছে স্কেলার রাশি। আর ভেক্টর রাশির মধ্যে আছে সরণ, ত্বরণ, বল, বেগ, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। অর্থাৎ এগুলো বলতে গেলে তোমাকে কিন্তু শুধুমাত্র মান বললেই সেই রাশিটা পুরোপুরি প্রকাশ করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে যেহেতু ভেক্টর রাশিটা একটু অন্যরকম, এটা শুধুমাত্র মান দিয়ে প্রকাশ করা যাচ্ছে না। যেমন আমরা 5 আর 2 কে যোগ করে দিলাম, এটা থেকে আমরা 7 পেয়ে গেলাম, কিন্তু আমরা ভেক্টর রাশিকে কিন্তু এভাবে
যোগ করতে পারবো না, অর্থাৎ সাধারণ বীজগাণিতিক নিয়মে ভেক্টর রাশির যোগ করা যাবে না। এটার জন্য বিশেষ কিছু নিয়মের দরকার হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে সেই নিয়মগুলো আমি লিখেছি। যেমন কি কি নিয়ম আছে দেখো, একটা হচ্ছে সাধারণ নিয়ম, তারপরে আছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের জন্য বহুভুজ সূত্র আছে, ভেক্টর যোগের জন্য সামান্তরিক সূত্র আছে, এবং আরেকটা হচ্ছে উপাংশ সূত্র। তো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কিন্তু সামান্তরিক সূত্র। আমরা বেশিরভাগ কাজগুলো সামান্তরিক সূত্র দিয়ে করে থাকি, তারপর অন্য বিষয়গুলো জানতে হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে এখন একটা জিনিস হয়তো মাথায় আসতে পারে যে ভেক্টর যোগের জন্য সাধারণ বীজগাণিতিক নিয়মের বাইরে অন্য নিয়মের কেন প্রয়োজন পড়ছে। আচ্ছা, বিষয়টা এমন, মনে করো দুইটা ভেক্টরকে আমি যোগ করতে চাচ্ছি, একটাকে বললাম ও এ, আরেকটা হচ্ছে ও বি। আচ্ছা, এখন যোগ করতে গেলে আমরা এইভাবে লব্ধি থেকে কিন্তু মানে যোগ করে যাব। আমি নিয়মগুলো পরে তোমাদের বলছি। এখন এই ও এ এবং ও বি কে আমি যদি এভাবে প্লেস করি, সেক্ষেত্রে দেখো এই লব্ধি আর এবং এই লব্ধি আর কি হয়ে গেল, ভিন্ন হয়ে গেল। কারণ হচ্ছে এখানে ডিপেন্ড করছে তোমার যে ভেক্টর গুলোকে আমি যোগ করতে চাচ্ছি সেগুলো আসলে প্রত্যেকটার সাথে কিভাবে কাজ করছে, কোনটার দিক কোন দিকে, এটার উপরে কিন্তু তার লব্ধির মানটা, লব্ধি বলতে আমি যোগফলটাকে বোঝাচ্ছি, সেটা নির্ভর করছে। যেমন এখানকার ও এ এবং এই ও এ যে দিয়ে যে ভেক্টরটাকে বুঝিয়েছি, দুইটা কিন্তু একই ভেক্টর। আবার এই এবি এবং এই এবি ভেক্টরও একই রকম, আমি ধরে নিলাম যে দুইটার মান হচ্ছে একই রকম। কিন্তু এখানে দেখো এই ভেক্টর ও এর সাথে এবিটাকে আমি যেভাবে সাজিয়েছি, এই ও এর সাথে এবিটাকে কিন্তু আমি একটু ভিন্নভাবে সাজিয়েছি। অর্থাৎ কি হয়েছে, এটা যেদিকে ছিল এখানে কিন্তু এবির দিকটা কি হয়ে গেছে, পরিবর্তিত হয়ে গেছে। তো কাজের সাথে সাথে এর যোগফলটাও কিন্তু পরিবর্তিত হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে যেহেতু স্কেলার রাশিগুলো শুধুমাত্র মান দিয়ে প্রকাশ হয়, তুমি এটাকে যেভাবেই যোগ করো না কেন, 5 আর 2 কে তুমি 5 যোগ 2 লেখো অথবা 2 যোগ 5 লেখো, দুই ক্ষেত্রেই কিন্তু কি আসবে, 7ই আসবে। কিন্তু ভেক্টর রাশিটা কিন্তু তুমি নিজেই, আমি এখানে যেটা দেখালাম যে যোগের জন্য আমরা কিন্তু যেহেতু এটা শুধু মান দিয়ে প্রকাশ করা যাচ্ছে না, এটার সাথে সাথে দিকেরও ব্যাপার আছে, কাজে এর যোগফল বা যেটাকে আমরা লব্ধি বলছি সেটা কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে। যদিও তাদের মান একই রকম, কিন্তু দিকের পরিবর্তনের সাথে সাথে কিন্তু তাদের যোগফল বা লব্ধিটাও পরিবর্তিত হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা প্রথমে সাধারণ নিয়মটা নিয়ে আলোচনা করি। সাধারণ নিয়মের মধ্যে বলা আছে যে আমরা যদি দুইটা ভেক্টরকে পরস্পরের সাথে এমনভাবে স্থাপন করি যে প্রথম ভেক্টরের শীর্ষ বিন্দুতে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দুকে দিয়ে আমরা একই ক্রমে যদি সাজাই, তাহলে যে লব্ধিটা পাওয়া যাবে সেটা হচ্ছে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষ বিন্দু পর্যন্ত যে দৈর্ঘ্যটা বা যে দূরত্বটা দেখাবে সেটাই হবে ওই দুই ভেক্টরের লব্ধি। বুঝতে পেরেছ কি বলেছি? যে প্রথম ভেক্টরের শীর্ষ বিন্দু, এতদিনে হয়তো তোমরা এটা জেনেছো যে ভেক্টরের একদম শুরু যে বিন্দুটা সেটাকে আদি বিন্দু বা পাদবিন্দু বলে, আর যে বিন্দুটা সামনে এরকম তীর দিয়ে যেটাকে নোটিস করা হয় সেটা হচ্ছে শীর্ষ বিন্দু। তাহলে আমি কি বলেছি যে প্রথম ভেক্টরের শীর্ষ বিন্দুতে যদি দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু স্থাপন করা হয়, তাহলে যে লব্ধিটা হবে সেটা হবে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষ বিন্দু পর্যন্ত যে দূরত্বটা সেটাই। ঠিক আছে? তাহলে এখান থেকে দেখো আমি যদি লব্ধিটাকে বের করতে চাই সেটা কি হবে, আমি এখানে আমি কি করেছি, ও এর সাথে এবি কে যোগ করে দিয়েছি এবং এখানে লব্ধিটা পাওয়া গিয়েছে ওবি। এবং আমি যদি এটাকে ভেক্টরগুলোর নাম দিয়ে লিখি তাহলে পি প্লাস কিউ ইকুয়াল টু আর। অর্থাৎ আমি পি এবং কিউ ভেক্টরকে যোগ করতে চাচ্ছি
এবং সেই দুইটাকে যোগ করে আমি লব্ধি পেয়েছি আর আর ভেক্টর, এবং এটাই হচ্ছে ভেক্টর যোগের সাধারণ নিয়ম। এখন আমরা যাচ্ছি ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রে। ত্রিভুজ সূত্রটা কিন্তু সাধারণ নিয়মের মতোই, শুধু ভাষাগত কিছু পার্থক্য আছে। ত্রিভুজ সূত্রে বলা হচ্ছে আমরা এই চিত্রটাই ব্যবহার করতে পারি যে যদি দুইটা সমজাতীয় দুইটা ভেক্টর যদি ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু দিয়ে প্রকাশ করা হয়, যেমন ত্রিভুজের এই ও এর সাথে এবি বাহুটা কি সন্নিহিত বাহু, আবার ও এর সাথে কিন্তু আমি ওবি কেও নিতে পারতাম, যেহেতু ও এবং ওবিও হচ্ছে সন্নিহিত বাহু, সেক্ষেত্রে কিন্তু ডিরেকশনটা কি হয়ে যেত, চেঞ্জ হয়ে যেত। এখানে তোমাকে মনে রাখতে হবে যে ত্রিভুজের সন্নিহিত দুইটা বাহু দিয়ে আমরা দুইটা ত্রিভুজ মানে ভেক্টর রাশিকে প্রকাশ করব, কিন্তু তাদেরকে আমরা সাজাবো একই ক্রমে। এরকম যদি হয় তাহলে তৃতীয় বাহু দিয়ে আমরা সেই ভেক্টরের মানে সেই দুই ভেক্টরের লব্ধিকে প্রকাশ করব। তবে এখানে একটা কথা আছে যে ত্রিভুজের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে সেই লব্ধিকে নির্দেশ করবে। আচ্ছা, আবারও বলছি, দেখো যে ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু যদি সমজাতীয় ভেক্টরকে একই ক্রমে নির্দেশ করে, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহু সেই ভেক্টরদের লব্ধিকে নির্দেশ করবে, তবে সেটা হবে বিপরীত ক্রমে। সেটা কিরকম? যেমন ও এটা আমি যেদিকে দেখিয়েছি, তারপরে এবিটা যেভাবে দেখিয়েছি, যদি একই ক্রমে হতো তাহলে কিন্তু লব্ধির বাহুটা হওয়ার কথা এভাবে, বি থেকে ও পর্যন্ত একই ক্রমে আসার কথা। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করো, যখন আমি লব্ধিটা লিখেছি তখন কিন্তু আমি বি থেকে ওতে আসিনি, আমি ও থেকে বিতে গিয়েছি। আচ্ছা, তাহলে এবং এই ত্রিভুজ সূত্রের জন্য ঠিক একই কথাই প্রযোজ্য, অর্থাৎ আমি ও এ প্লাস এবি যদি করি তাহলে আমি কি পাবো, ওবি পাবো, এবং এই ওবিটাই হচ্ছে ভেক্টরের লব্ধিকে নির্দেশ করছে, যেটাকে আমি আর দিয়ে প্রকাশ করেছি। আচ্ছা, আরেকটা বিষয় আমার মনে রাখতে হবে যে ভেক্টর রাশিগুলো কিন্তু সমজাতীয় ভেক্টরেরই শুধুমাত্র যোগ হতে পারে, যোগ বিয়োগ গুণ যেটাই বলো না কেন সেটা সমজাতীয় ভেক্টর হতে পারে, অর্থাৎ ভিন্ন জাতীয় ভেক্টরের রাশিগুলোর মধ্যে কিন্তু এই কোনোটাই করা সম্ভব নয়। যেমন আমি বেগের সাথে বেগেরই যোগ করতে পারবো, ত্বরণের সাথে ত্বরণেরই যোগ করতে পারবো, কিন্তু বেগের সাথে ত্বরণের কিন্তু যোগ করা যাবে না, অর্থাৎ সমজাতীয় ভেক্টর রাশি হতে হবে। আচ্ছা, ত্রিভুজ সূত্রটা আশা করি বুঝতে পেরেছো। কি বলেছি যে ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুইটা ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ত্রিভুজের তৃতীয় বাহু কি করবে, বিপরীত ক্রমে তার লব্ধিকে নির্দেশ করবে। আর এখানে ত্রিভুজ সূত্রের মাধ্যমে বুঝতেই পারছো যে আমরা দুইয়ের অধিক ভেক্টরকে যোগ করতে পারবো না, যেহেতু ত্রিভুজের বাহু তিনটাই, তার মধ্যে একটা বাহু দিয়ে তোমার লব্ধিকে নির্দেশ করতে হবে, কাজে শুধুমাত্র দুইটা ভেক্টর রাশিকে ত্রিভুজ সূত্রের মাধ্যমে যোগ করা সম্ভব। আচ্ছা, এখন আসো বহুভুজ সূত্র। বহুভুজ সূত্রটাও কিন্তু এগুলোর ধারাবাহিকতা অনুযায়ী এটা মানে বুঝতে পারবে। সেটা হচ্ছে আমরা যদি দুইয়ের অধিক ভেক্টর রাশিকে যোগ করতে চাই, যেমন ত্রিভুজ সূত্রে তো আমরা দুইটা ভেক্টর রাশিকে যোগ করেছি, কিন্তু বহুভুজ সূত্রে আমরা যদি দুইয়ের অধিক ভেক্টর রাশিকে যোগ করতে চাই, তাহলে কি হবে, সেই ভেক্টরগুলোকে আমরা একই ক্রমে সাজাবো, অর্থাৎ প্রত্যেকটার যেমন প্রথমটার শীর্ষবিন্দুতে থাকবে দ্বিতীয়টার পাদবিন্দু, দ্বিতীয়টার শীর্ষবিন্দুতে থাকবে তার পরবর্তীটার পাদবিন্দু, এভাবে যদি আমরা একই ক্রমে সাজাই, তাহলে সর্বশেষ যে বাহুটা বা যে ভুজটা পাওয়া যাবে সেটা হবে প্রথম ভেক্টরের আদি বিন্দু বা পাদবিন্দু থেকে সর্বশেষ ভেক্টরের শীর্ষবিন্দু পর্যন্ত। অর্থাৎ যে কথাগুলো সাধারণ নিয়মে বা ত্রিভুজ সূত্রের বেলায় ছিল, সেই বহুভুজ সূত্রের বেলায়ও কিন্তু একই টাইপের নিয়মই প্রযোজ্য। এখানে দেখো আমি অনেকগুলো ভেক্টরকে দেখিয়েছি, যেমন ও এ বি আমি একটা ভেক্টরকে লিখেছি, তারপর একটা আছে এ বি, এরপর একটা আছে বিসি, তারপরে সিডি, তারপরে আছে ডিই, এবং এদের লব্ধিটা হবে ও থেকে ই পর্যন্ত। আর আমি যদি এটাকে লিখি নাম দিয়ে, তাহলে
পি প্লাস কিউ প্লাস আর এস টি। ও এখানে তো একটা আর আছে, আচ্ছা কাজে এটাকে আমরা অন্য কিছু দিয়ে দিই। যদিও লব্ধিটাকে সাধারণত আমরা আর দিয়ে প্রকাশ করে থাকি, আমি যেহেতু লক্ষ্য করিনি এটাকে আর দিয়ে ফেলেছি, কাজে আমি এখানে লব্ধিটাকে এম দিয়ে লিখলাম। যদিও আমরা কিন্তু লব্ধিটাকে সবসময় আর দিয়েই লিখে থাকি, কিন্তু যেহেতু এখানে একটা আর লেখা হয়েছে এজন্যই আসলে এখানে আমি পরিবর্তনটা করে দিলাম। এটাকে আমি লব্ধিটাকে আমি এম দিয়ে লিখলাম। লব্ধি বলতে আমরা কিন্তু সবগুলো ভেক্টরের যোগফলকে বোঝাচ্ছি। তো তাহলে দেখো এখানে পি কিউ আর এস টি সবগুলো যোগ করে আমরা ভেক্টরের লব্ধি পাবো এম। আচ্ছা এটা কি হয়েছে, এটা কিন্তু একটা ষড়ভুজ তৈরি হয়েছে। অর্থাৎ তুমি যদি 5টা ভেক্টরকে যোগ করতে চাও, সেখানে একটা বাহু লব্ধির জন্য যোগ হয়ে যাবে, তাহলে ষড়ভুজ পাওয়া যাবে। একইভাবে আমরা যদি 4টা ভেক্টর রাশিকে যোগ করতাম তাহলে আমাদের সেটা হয়ে যেত পঞ্চভুজ। এভাবে বহুভুজ সূত্র অনুযায়ী কিন্তু আমরা 2 এর অধিক ভেক্টরকে যোগ করতে পারি। আচ্ছা তাহলে আজকে আমি এই পর্যন্তই আলোচনাটা রাখতে চাচ্ছি, কারণ সামান্তরিক সূত্র যেটা সেটা বেশ বড় একটা ক্যালকুলেশন এবং সেটা বেশ অনেকটা সময় নিয়ে কাজটা করতে হবে। আমার মনে হয় আজকে আমরা যেটুকু করেছি, যেহেতু ভেক্টর অধ্যায়টা তোমাদের জন্য নতুন, একদিনে যদি আমরা খুব বেশি কিছু করে ফেলি তাহলে আসলে সেটা তোমাদের জন্য হয়তো সমস্যা হতে পারে। আমি এই জন্য ক্লাসটাকে আর বেশি লেন্দি করতে চাচ্ছি না। পরবর্তী ক্লাসে সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা হবে। আর আমার অনুরোধ থাকবে তোমরা যখনই ক্লাসগুলো করতে বসবে অবশ্যই সাথে বই নিয়ে বসবে, কারণ যদি বই না থাকে তাহলে কিন্তু শুনে বা দেখে চট করে তোমার জন্য বোঝাটা কঠিন হতে পারে। তো আশা করি তোমরা সবাই ভালো থাকো এবং একটু মনোযোগ দিয়ে পড়ালেখাটা করো। ভালো থাকো, নেক্সট আবার ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।